রাজধানীর পাইকারি বাজারে আলু নেই, ব্যবসায়ীদের অজুহাত জরিমানা এড়াতেই বিক্রি বন্ধ, ঢাকার বাইরে চড়া দাম। 11 দফা দাবিতে চলছে নৌযান শ্রমিক ফেডারেশনের কর্মবিরতি, পণ্য খালাস বন্ধ, স্বাভাবিক যাত্রীবাহী যান। আকাশপথ খোলার 4 মাসেও আন্তর্জাতিক রুটে মিলছে না কাঙ্ক্ষিত যাত্রী, বাংলাদেশ বিমানের লোকসান 125 কোটি টাকা, সংকটে বেসরকারি বিমান সংস্থাগুলো। এবং আর একদিন পরেই শারদীয় দুর্গাপূজা শুরু, বোধনের জন্য শেষ মুহূর্তে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা, স্বাস্থ্যবিধি মেনেই সামিল হতে হবে উৎসবে। সময় সংবাদের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। রাজধানীর পাইকারি বাজারে নতুন করে কোনো আলুর ট্রাক আসেনি। সরবরাহ থাকলেও সরকারের দাম নির্ধারণের পর এখন তা পরিণত হয়েছে সংকটে। সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে রাজধানীর কারওয়ান বাজারে আজও কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে 38 থেকে 42 টাকা দরে। অন্যান্য সময় আলুর স্তূপ থাকলেও আড়ত এখন প্রায় ফাঁকা, হাতে গোনা কয়েকটি দোকানে আছে সামান্য কিছু আলু। আড়তদাররা বলছেন কোল্ড স্টোরেজ থেকে সরকার নির্ধারিত দামে আলু কিনতে পারেননি তারা। সরকারের পক্ষ থেকে বাজার পরিদর্শনে এসে জরিমানা করার পর থেকেই আলুর মজুদ কমিয়ে দিয়েছেন আড়তদাররা। আগাম জাতের আলু আসতে এবার কিছুটা দেরি হবে, তাই বলা যায় বছরের বাকি সময়টা কোল্ড স্টোরেজে রাখা আলু দিয়েই চাহিদা মেটাতে হবে। এই মুহূর্তে পলাশী বাজারে আছেন রিপোর্টার সানবীর রূপল এবং রংপুর নগরীর সিটি বাজারে আছেন রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাব রূপলের কাছে। রূপল, কিছুক্ষণ আগে কারওয়ান বাজারে গিয়েছিলাম, সেই কারওয়ান বাজারে দেখেছি যে আলু অনেকটা সংকট রয়েছে, অর্থাৎ আজকে কিন্তু আলু বেচা বিক্রি অনেকটা কম বা বিক্রি বন্ধ করে দিয়েছেন অনেকে, এবং হাতে কোনো অল্প কিছু বিক্রেতা তারা আলু বিক্রি করছেন তাদের অবশিষ্টাংশ, অর্থাৎ নতুন করে আলু কিন্তু কারওয়ান বাজারে প্রবেশ করেনি। ঠিক তার প্রভাব কিন্তু দেখতে পেয়েছে যে এই কারওয়ান বাজারের আশপাশের যে বাজারগুলো আছে, যারা কারওয়ান বাজার থেকে পাইকারি বাজার থেকে আলু কিনে নিয়ে বিক্রি করেন, সেই খুচরো বাজারেও কিন্তু আলুর একটি সংকট তৈরি হয়েছে। এবং এই কাঁচা বাজারটি, পলাশী কাঁচা বাজারও কারওয়ান বাজার থেকে খুব বেশি দূরে নয়, তবে এই বাজারেও কিন্তু আলুর একটি সংকট দেখতে পেয়েছি। অর্থাৎ অনেকেই কিন্তু বলছেন যে বেশি দামে আলু কিনতে হয়, সে বেশি দামে আলু কিনে তাদের ক্রেতাদের জন্য তারা বিক্রি করতে হিমশিম খান, যার ফলে অনেকে আলু কিন্তু আনতে পারেননি। আবার হচ্ছে গিয়ে আলু এনে বিক্রেতারা সাথে যে একটি দেন দরবার করতে হয়, সেই দেন দরবারের জন্য আলু কিন্তু অনেকে আনেননি। তবে দামের এবং সরবরাহর যে সংকট এখন দেখা দিয়েছে, সেই সংকট এবং সব কিছু মিলিয়ে কিন্তু এটি বলা চলে একরকম কৃত্রিম সংকট। কারণ গত পরশুদিনেই বাণিজ্য মন্ত্রণালয় থেকে যখন একটি বৈঠকের ডাক দেওয়া হয়েছিল, সেই বৈঠকে কিন্তু বলা হয়েছিল যে পর্যাপ্ত আলু আছে, সেটি বলা হয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য হিসাব করে। আবার অন্যদিকে কোল্ড স্টোরেজের মালিকরা তারা কিন্তু বলেছিলেন যে 10 লক্ষ মেট্রিক টন আলু এবার মজুদ কম হয়েছে। তো তারপরেও এই এখনও আলু কিন্তু বাজারে, নতুন আলু বাজারে আসতে অন্তত কয়েক মাস সময় লাগবে। এবছর আলুর চাষাবাদ যেহেতু একটু দেরিতে শুরু হবে, যার ফলে কিন্তু সেই সংকটটি রয়ে যাবে। তবে সেই সংকটটি রয়ে গেলেও আলুর কিন্তু এই মুহূর্তে কিন্তু সেই সংকট থাকার কথা নয়। তারপরও আলু দেখতে পেয়েছি যে আলু কিন্তু বাজারে অনেকটাই নেই বললেই চলে। চাহিদা কিন্তু পর্যাপ্ত আছে, যেহেতু প্রত্যেক দিনের একটি দৈনন্দিন সবজি হিসাবে আলু ব্যবহার করা হয়ে থাকে সব রকমের। সেই সব রকমের আলু খাওয়ার প্রবণতা কিন্তু সবারই আছে, কিন্তু আলু সরবরাহ প্রবণতার নেই, যার ফলে হচ্ছে কিন্তু সেই সংকটটা কিন্তু একদম স্পষ্ট হয়ে উঠেছে পাইকারি এবং খুচরা বাজারেও। তো এখনো পর্যন্ত পলাশী কাঁচা বাজার থেকে খবরাখবর ছিল এটুকুই। আমরা চলে যাচ্ছি রংপুরে, সেখানে আছেন হেদায়েতুল্লাহ বাবু। ধন্যবাদ। রংপুরেও আপনারা আলুর কোনো ধরনের সংকট না থাকলেও কিন্তু সরকার নির্ধারিত যে মূল্য, সেই খুচরা পর্যায়ে 30 টাকা এবং পাইকারিতে 25 টাকা যে মূল্য নির্ধারণ করা হয়েছে সরকারিভাবে, সেই মূল্য উপেক্ষা করে কিন্তু এখানেও আসলে আলু বেচা কেনা হচ্ছে। আপনাকে যদি বলি যে এখানে রংপুর সিটি বাজারে আমরা দেখেছি যে পাইকারি থেকে শুরু করে খুচরা পর্যন্ত আপনার একেবারে 35 থেকে 46 টাকা পর্যন্ত প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে, যার কমে কিন্তু ভোক্তারা তাদের ব্যাগে আসলে আলু তুলতে পারছেন না। আপনাকে যদি এর কারণ হিসাবে আমাদেরকে ব্যবসায়ীরা যেটি বলছেন যে তারা আসলে কোল্ড স্টোরেজ থেকে মূলত যারা মজুতদার তাদের কাছ থেকে তারা আলু সংগ্রহ করে থাকেন, কিন্তু
কিন্তু সেই মজুতদাররা সরকার নির্ধারিত যে 23 টাকা রেট নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি আলুর দাম কোল্ড স্টোরেজ পর্যায়ে, কিন্তু সেই আলু কিন্তু তারা কোল্ড স্টোরেজে মজুতদারদের কাছ থেকে 23 টাকায় পাচ্ছেন না। তারা বলছেন সেখান থেকে বেশি দামে কেনার কারণে এইদিকেও বেশি দামে তাদেরকে বিক্রি করতে হচ্ছে। আর একটি বিষয় আপনাকে বলি যে রংপুর হচ্ছে আলু উৎপাদনের দিক থেকে যে কয়টি জেলা শীর্ষে আছে তাদের সেই সব জেলার একটি হচ্ছে রংপুর। সেই রংপুরে যে কৃষক আলু উৎপাদন করে তাদেরকেই আবার এখন অনেক বেশি দামে এই অঞ্চলের মানুষকে কিন্তু আলু কিনতে হচ্ছে। আর আমি কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, জেলা প্রশাসনের কর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই নির্ধারিত মূল্য বাস্তবায়ন করবার জন্য তারা বেশ কয়েকদিন ধরে র্যাব, পুলিশ সহ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তা নিয়ে তারা বাজারে বাজারে মনিটরিং করছেন, তারা মোবাইল কোর্ট পরিচালনা করছেন। তারপরেও এই মজুতদারি সিন্ডিকেটের কাছে তারা অনেকটা অসহায় হয়ে পড়েছেন, তারা অনেকটা উদ্বিগ্ন যে আসলে কোনোভাবেই এই আলুর বাজার তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। তবে আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি যে আজকে ঢাকায় খামার বাড়িতে কৃষি বিপণন অধিদপ্তরের কর্তাদের সাথে ব্যবসায়ী নেতাদের একটি বৈঠক হওয়ার কথা আছে। এই বৈঠকের পর হয়তো আরও কিছু জানা যাবে, কারণ ব্যবসায়ীরা নাকি সরকার নির্ধারিত যে আলুর দাম সেটি নিয়ে তারা আপত্তি করেছে। এই বিষয়ে একটি আলোচনা হওয়ার কথা আছে খামার বাড়িতে। আর রংপুরেও জেলা প্রশাসন এবং কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাদের একটি বৈঠক হওয়ার কথা আছে। এই সব বৈঠকের পরে হয়তো আমরা আরও আপডেট কোনো খবর আপনাকে জানাতে পারবো। ইকবাল, এই ছিল রংপুর থেকে আলুর বাজারের অস্থিরতার সবশেষ খবর। অস্থির হয়ে উঠেছে আলুর বাজার। সরকার নির্ধারিত দাম বেঁধে দেওয়ার পরও ব্যবসায়ীরা সে দামে বিক্রি না করে উল্টো আরও আলু সরবরাহ বন্ধ করে দিয়েছেন। সে খবর জানাতে রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন হেদায়েতুল ইসলাম বাবু। এর আগে একই খবর রাজধানীর পলাশী কাঁচা বাজার থেকে আমাদের সঙ্গে জানাচ্ছিলেন সানবীর রূপল। এবার অন্য প্রসঙ্গ, ভাতা সহ 11 দফা দাবিতে দেশব্যাপী শুরু হওয়া নৌযান ও লাইটার শ্রমিকদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে নৌবন্দরগুলো। রাত 12টা থেকে শুরু হয় কর্মবিরতির পক্ষে সমর্থন জানিয়ে বন্ধ রয়েছে সমুদ্র বন্দরগুলোর কার্গো জাহাজের পণ্য খালাসও। অনির্দিষ্টকালের জন্য নৌ শ্রমিকদের ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরে বন্ধ রয়েছে ভোগ্যপণ্য সহ সব ধরনের পণ্য খালাস। কর্ণফুলীর 16টি ঘাটে ঠাঁই দাঁড়িয়ে আছে কয়েকশো লাইটারের জাহাজ। এতে জাহাজ জট সৃষ্টির আশঙ্কা করছেন আমদানিকারকরা। কর্মবিরতির পক্ষে সমর্থন জানিয়ে পশুর নদী ও মোংলা নদীতে অবস্থান নিয়েছে কয়েকশো কার্গো জাহাজ। এতে বন্দরের বহির্নোঙরে থাকা সার, ক্লিংকার ও কয়লা সহ 15টি বাণিজ্যিক পণ্য বোঝাই জাহাজের পণ্য খালাসও বন্ধ রয়েছে। দেশের বিভিন্ন স্থানের মতো নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। খুলনা নৌবন্দরেও সকাল থেকে বন্দরের বিভিন্ন ঘাটে নোঙর করে রাখা আছে লাইটার জাহাজ সহ ছোট বড় কয়েকশো নৌযান। এই মুহূর্তে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর 5 নম্বর ঘাট এলাকায় আছেন রিপোর্টার শওকত আলী সৈকত। বিস্তারিত জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সৈকত। ধন্যবাদ ইকবাল। আপনি জানেন যে নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং বাংলাদেশ জাহাজি ফেডারেশন 15 দফা দাবিতে রাত 12টা থেকে কর্মবিরতি দিয়ে তারা সে কর্মসূচি পালন করছেন। তো আমি এখন আছি নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষা নদীর 5 নম্বর ঘাট এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দুইটি সংগঠনের নৌযান শ্রমিক সংগঠন দুটির নেতাকর্মীরা এখানে তারা আন্দোলন করছেন। সকাল থেকে তারা এই ঘাট এলাকায় তারা কাজ বন্ধ করে কর্মবিরতি দিয়ে তারা এখানে আছেন। তো শ্রমিক কর্মচারী ইউনিয়ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে আমি কথা বলেছি। তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে শ্রমিকদের খোরাকি ভাতা ফ্রি প্রদান এবং নৌযান শ্রমিকদের সব ধরনের শ্রমিকদের নিরাপত্তা, চাঁদাবাজি এবং জুলুম বন্ধ সহ 15 দফা দাবিতে তারা এই আন্দোলন করছেন। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি, নারায়ণগঞ্জের এই শীতলক্ষা নদীর নারায়ণগঞ্জ সীমানায় 8 থেকে 10টি সিমেন্ট কারখানা সহ আরও বেশ কিছু শিল্প কারখানা রয়েছে। এর সাথে জড়িত প্রায় 5 লক্ষাধিক নৌযান শ্রমিক। তো এখন নারায়ণগঞ্জে প্রায় 5000 শ্রমিক তারা 25টি ঘাট বন্ধ করে দিয়ে
প্রায় সহস্রাধিক নৌযান বন্ধ করে তারা কর্মবিরতি দিয়ে তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে আছেন। তো ইকবাল, এই ছিল আমার কাছে তারা যেটা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি কর্মসূচি চলবে। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং জাহাজি শ্রমিক ফেডারেশনের কর্মবিরতি কর্মসূচির সবশেষ খবর। 11 দফা দাবিতে ধর্মঘট চলছে নৌযান শ্রমিকদের, সে খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার শওকত আলী সৈকত। সময় সংবাদ আরও থাকছে। কক্সবাজারের ক্যাম্পের তুলনায় অন্তত 16টিরও বেশি সুবিধা নিয়ে রোহিঙ্গাদের জন্য অপেক্ষা করছে বদলে যাওয়া ভাসানচর। সৌর বিদ্যুৎ যোগাবে আলো, পানি। আকাশপথে বন্ধ দ্বার খোলার 4 মাসেও ভিসা জটিলতা ও দেশগুলোর নানা বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক রুটে কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছে না এয়ারলাইন্সগুলো। যদিও উড়োজাহাজ লিজের ভাড়া, ঋণের সুদ, রক্ষণাবেক্ষণ বাবদ বিপুল অর্থ খরচ হচ্ছে। ফলে শুধু গত 3 মাসেই বাংলাদেশ বিমানের লোকসান হয়েছে 125 কোটি টাকা। সংকটে আছে বেসরকারি বিমান সংস্থাগুলো। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলে। বিভিন্ন দেশ পর্যায়ক্রমে বিমান চলাচলের নিষেধাজ্ঞা তুলে নিলে বর্তমানে বাংলাদেশ থেকে 18টি রুটে সরাসরি ফ্লাইট যাচ্ছে, কিন্তু দেশগুলোর নানা শর্তের কারণে যাত্রী সংখ্যা কমেছে, ফলে ফ্লাইট চলছে সীমিত। এই অবস্থায় দেশি এয়ারলাইন্সগুলোর সক্ষমতার 70% অব্যবহৃত থাকলেও খরচ বেড়েছে। 18টি উড়োজাহাজের বহর নিয়ে সবচেয়ে বেশি লোকসানে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আমাদের ফ্লাইট যেগুলো অপারেশন ছিল তার 20%-এর মতো আমরা অপারেশন এখন করছি। এতে আমার জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর 3 মাসে ক্যাপাসিটি লস হয়েছে 1108 কোটি টাকা, অপারেটিং লস আছে 125 কোটি টাকা। নানা জটিলতার কারণে আন্তর্জাতিক রুটে সুবিধা করতে পারছে না বেসরকারি এয়ারলাইন্সগুলো। এই অবস্থায় সরকারি সহযোগিতা চায় বিমান সংস্থাগুলো। সহযোগিতা ছাড়া বর্তমান অবস্থায় টিকে থাকা আসলে যে কোনো এয়ারলাইন্সের জন্য আসলে দুরূহ ব্যাপার। এই প্রেক্ষাপটে অভ্যন্তরীণ রুটে বিমানবন্দর ব্যবহারের বিভিন্ন চার্জ 4 থেকে 6 মাসের জন্য 25 থেকে 100% মওকুফে বিমান মন্ত্রণালয় নীতিগতভাবে সিদ্ধান্ত নিলেও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পায়নি এখনো। বিমান সংস্থাগুলোকে আমাদের এই ছাড় দেওয়া যায় কিনা আমাদের প্রশাসনিক মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবনাটা এখন অর্থ মন্ত্রণালয়ে আছে বিবেচনার জন্য। করোনার আগে আন্তর্জাতিক রুটে প্রতিদিন গড়ে 120টি ফ্লাইট চললেও বর্তমানে চলছে 40টি। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে গতকাল দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 21 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1637 জন। এ নিয়ে দেশে মোট রোগের সংখ্যা 3,90,206 জন। দেশে একদিনের নমুনা পরীক্ষা করা হয়েছে 15,146 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 21,78,714 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,637 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,90,206 জন। 24 ঘন্টায় মারা গেছেন 21 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,681 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,627 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,05,599 জন। জাতিসংঘ নির্ধারিত আকারেরও বড় মাথা গোজার ঠাই। সৌরবিদ্যুৎ যোগাবে আলো আর পানি। রান্নায় সাশ্রয়ী আর পরিবেশ বান্ধব চুলা। শিশুদের জন্য স্কুল, খেলার মাঠ। কক্সবাজার ক্যাম্পের তুলনায় এমন অন্তত 16টিরও বেশি সুবিধা নিয়ে 1 লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য অপেক্ষা করছে ভাসানচর। মোহাম্মদ বাবুল হোসেনের ক্যামেরায় দেখুন ওমর ফারুকের বিশেষ প্রতিবেদন। 14 থেকে 15,000 শ্রমিকের 2 বছরের পরিশ্রমের ফসল নোয়াখালীর হাতিয়ার ভাসানচর। অনুপ্রেরণা একই জেলার রামগতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রবর্তিত গুচ্ছগ্রাম ধারণা। পিতার দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের অস্থায়ী আবাসন গড়তে যোগ করেছেন পরিবেশ বান্ধব টেকসই উন্নয়ন মডেল। ভাসানচর আশ্রয়ন প্রকল্প কর্তৃপক্ষ কক্সবাজার ও ভাসানচরের তুলনা করতে গিয়ে 1.5 ডজন ক্ষেত্র চিহ্নিত করেছে। প্রত্যেকটা রুমের সাইজ যেটা হয়েছে 3.9 স্কোয়ার মিটার, দ্যাট ইজ ওয়েল এনাফ, মোর দেন দ্য সাইজ অফ দ্য ইউএন স্ট্যান্ডার্ড। ইউএন টিম যখন আসছিল প্রথম 2018 সালে, তারা খুবই সন্তোষ প্রকাশ করেছেন এই ওয়ারহাউসগুলি দেখে। কক্সবাজারে রান্নার জন্য বনজ জ্বালানির ওপর নির্ভর করতে হয়। ভাসানচরে থাকছে ইকো চুলা আর বায়োগ্যাস প্ল্যান্ট।
এছাড়া শিশুদের জন্য থাকছে 2টি স্কুল ও 1টি এতিমখানা, আরও থাকছে 3টি মসজিদ, 4টি কমিউনিটি ক্লিনিক ও 2টি 20 শয্যার হাসপাতাল। সব মিলিয়ে ভাসানচরকে উদ্বাস্তুদের জন্য একটি আদর্শ আশ্রয়স্থল মনে করেন প্রকল্প পরিচালক। প্রতিটা মুহূর্তে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদেরকে গাইডলাইন পেয়েছি। একই সাথে মাননীয় নৌবাহিনীর প্রধান সচক্ষে প্রতি মাসে প্রতি 2 মাস পর একবার আমাদের এখানে ভিজিট করেন এবং ওনাদের গাইডলাইন নিয়ে কিন্তু আমরা এই প্রকল্পটা এই অবস্থায় নিতে সুষ্ঠুভাবে করতে পারছি। আমার যতটুকু ধারণা এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা প্রজেক্ট হয়েছে। অভ্যন্তরীণ যোগাযোগের জন্য এখানে রয়েছে 42 কিলোমিটার রাস্তা। 3.5 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প কক্সবাজারের ক্যাম্পগুলোর তুলনায় 1000 গুণ উন্নত বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। তারপরও যাদের জন্য এত আয়োজন, এত কর্মযজ্ঞ, তাদের এখানে আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে প্রকল্প পরিচালকের আশা, জাতিসংঘের মূল্যায়ন টিমের পরিদর্শন শেষে সেই অনিশ্চয়তা কেটে যাবে। ওমর ফারুক, সময় সংবাদ, ভাসানচর, নোয়াখালী। সময় সংবাদে আরও থাকছে, করোনা মহামারীর মধ্যেই তীব্র বায়ু দূষণের কবলে নয়াদিল্লি, ধুলা ধোঁয়ায় নাকাল জনজীবন। শিশু ও বয়স্কদের ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ। রংপুরে দিনে দুপুরে চোখের পলকে এক ঠিকাদারের 12.5 লাখ টাকা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীর দাবি 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে ঘটে যায় ঘটনাটি। সিসিটিভি ফুটেজ দেখে টাকা উদ্ধার ও অপরাধীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। রতন সরকারের ছবি তুলেছেন শাকিল মাহমুদ। সোমবার সকাল 11:30টার দিকে রংপুরের সোনালী ব্যাংকের কাচারি বাজার শাখা থেকে 12.5 লাখ টাকা নিয়ে বের হন ঠিকাদার সুজাউল ইসলাম। তার দাবি, ব্যাংক থেকে নেমে টাকার ব্যাগটি মোটরসাইকেলের হ্যাঙ্গারে ঝুলিয়ে শুধু লক খুলেছেন তিনি। এর মধ্যেই ছিনতাই হয়ে গেছে ব্যাগটি। মোটরসাইকেলে না, এই যে পিছনে যে বাম পাশে হুক থেকে হুকের মধ্যে রাখিয়া হাইড্রোলিক্স তালাটা খুলছি। তালাটা খুলতে আমার 30 থেকে 35 সেকেন্ড সময় লাগছে। তালাটা লাগবে দেখি ব্যাগটা নেই। পুলিশ বলছে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তারা। ফুটেজ দেখে ব্যাংক থেকে সুজাউলকে অনুসরণকারী দুজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করার কথাও জানিয়েছেন তারা। আমরা সিসিটিভি ফুটেজ নিয়ে কাজ করতেছি। এনআরকে গ্রুপ যারা আছে তাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছি। প্রযুক্তিগত সহায়তার সাহায্যে আমরা ডিটেক্ট করার চেষ্টা করছি। এ ঘটনায় সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানায় মামলা করেছেন ভুক্তভোগী। দ্রুত আসামিদের গ্রেফতার ও টাকা উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। নীরব ব্যাধি অস্টিওপোরোসিস, হাড় ক্ষয় বা ভঙ্গুর হয়ে যাওয়া। প্রাথমিক অবস্থায় উপসর্গ প্রকাশ না পাওয়ায় আক্রান্ত ব্যক্তিকে দীর্ঘদিন ধরেই এই রোগ বয়ে বেড়াতে হচ্ছে নিজের অজান্তে। বিশেষজ্ঞরা বলছেন, অস্টিওপোরোসিস থেকে নিজেকে বাঁচাতে জোর দিতে হবে কায়িক পরিশ্রম, শারীরিক ব্যায়াম, ভিটামিন ডি, ক্যালসিয়াম সমৃদ্ধ সুষম খাবারের উপর। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। রিকশা থেকে পড়ে আহত 55 ঊর্ধ্ব আব্দুল খালিক, আর তাতেই ভেঙে পড়ে পায়ের হাড়। এক্সরেতে ধরা পড়ে কোমর আর মেরুদণ্ডে হাড় ক্ষয়ের লক্ষণ, আর এটি হাড় ভেঙে যাওয়ার মূল কারণ বলে মনে করেন চিকিৎসকরা। ওনার যদি হাড়ের ক্ষয় না হতো তাহলে গিয়া উনি হয়তো সিম্পল একটা ফ্র্যাকচার হতো। আন্তর্জাতিক অস্টিওপোরোসিস ফাউন্ডেশনের তথ্য মতে বিশ্বে 50 ঊর্ধ্ব প্রতি 5 জন পুরুষের মধ্যে একজন আর প্রতি 3 জন নারীর মধ্যে একজন অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ে আক্রান্ত। জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সীমিত পর্যায়ের এক সমীক্ষায় দেখা যায় 50 বছরের বেশি বয়সী প্রতি 2.2 জন নারীতে একজন ও প্রতি 4 জন পুরুষের বিপরীতে একজন অস্টিওপোরোসিসে আক্রান্ত। অস্টিওপোরোসিসে আক্রান্ত হয়ে হাড় যে ভাঙে যে পরিমাণ, সেই পরিমাণ রোগী সারা পৃথিবীতে ক্যান্সার বা হৃদরোগ এই দুটা যোগ করলেও তার সমপরিমাণ রোগী নেই। যখন নানা রকম কমপ্লিকেশন অ্যারাইজ করে তখন তাদেরকে আর সুস্থ লাইফে আর ফিরিয়ে আনা সম্ভব হয় না। অস্টিওপোরোসিস প্রতিরোধে জোর দিতে হবে ব্যায়াম, কায়িক শ্রম, স্বাভাবিক ওজন, ভিটামিন ডি আর ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারে। 650টি মাংসপেশি, 206টি হাড় এবং 330টি আমাদের সন্ধি রয়েছে। এরা প্রত্যেকটি চাচ্ছে আমাকে ব্যবহার করলে আমি তোমাকে ভালো হাড্ডি দেবো, ভালো একটা কাঠামো দেবো। নীরব এ ঘাতক থেকে রক্ষায় ধূমপান আর মদপান পরিহারের পরামর্শ বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আর একদিন পরই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। করোনা ভাইরাসের কারণে এবার রাজশাহীতে দুর্গোৎসবের চিরপরিচিত আমেজ নেই।
তবে এর মধ্যেই শেষ মুহূর্তের কাজে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। অবশ্য স্বাস্থ্যবিধি মেনে পূজার আনুষ্ঠানিকতা করার নির্দেশনা দিয়েছে পূজা উদযাপন কমিটি। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। পঞ্জিকার হিসেবে আশ্বিন মাস মল মাস মানে অশুভ মাস, সে কারণে এবার আশ্বিনে দেবীর পূজা হচ্ছে কার্তিক মাসে। এবার দেবী দুর্গা মর্তে আসবেন মহালয়ার ৩৫ দিন পর। সে অনুযায়ী আগামী ২২ অক্টোবর মহাষষ্ঠী তিথিতে হবে বোধন। পরদিন সপ্তমী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গোৎসবের মূল আচার অনুষ্ঠান। রাজশাহীতে প্রতিমা তৈরি শেষে দিনরাত রঙের কাজে ব্যস্ত শিল্পীরা। আবার কোথাও চলছে প্যান্ডেল তৈরি আর সাজসজ্জার কাজ। দেবী দুর্গা এবার আসবে দোলায় চড়ে আর যাবে গজে বা হাতিতে। আমাদের এখন কাজ শেষ পর্যায়ে, রঙের কাজ শেষ করে ২২ তারিখের ভিতরে সম্পূর্ণ প্রতিমা ডেলিভারি দিতে হয়। খুব চাপের মুখে আছি, মানে দিন রাত ২৪ ঘন্টা খাটতে হচ্ছে। করোনা ভাইরাসের কারণে এবার স্বল্প পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে নির্দেশনা দিয়েছে পূজা উদযাপন কমিটি। স্বাস্থ্যবিধি মেনেই অঞ্জলি ব্যবস্থা করব এবং মাস্ক ছাড়া কাউকে আমরা প্রবেশ করতে দিব না। যদি কেউ মাস্ক না নিয়ে আসে তাহলে আমরা আমাদের মণ্ডপের পক্ষ থেকে আমরা মাস্ক প্রদান করার একটা ব্যবস্থা রেখেছি। স্বাস্থ্যবিধি মেনে ভক্ত সমাগম যথাসম্ভব একটু দূরত্ব বজায় রেখে করার এবং এই নির্দেশনাগুলো পালন করার জন্য আমরা অনুরোধ করেছি। দুর্গাপূজাকে ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় নগর পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। আমাদের সঙ্গে র্যাব কাজ করবে, আনসার বাহিনী কাজ করবে এবং অন্যান্য আমাদের সাদা পোশাকে ডিপ্লয়মেন্ট থাকবে। আমার 3 লেয়ার একটা আমরা ডিপ্লয়মেন্ট ব্যবস্থা করেছি। জেলা ও মহানগর মিলে 466 মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সরবরাহ বাড়ায় বগুড়ায় পাইকারি বাজারে সব ধরনের দেশি মাছের দাম কমেছে। এই আড়তে প্রতিদিনই মাছ সরবরাহ হয় চলনবিল ও যমুনা নদী সহ জেলার বিভিন্ন জলাশয় থেকে। এবছর বন্যা বেশি হয় মাছের উৎপাদন এবং সরবরাহ বেড়েছে। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। প্রতিদিন ভোর থেকে ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখর বগুড়া চাষী পাইকারি মাছের বাজার। যমুনা নদী চলনবিল সহ জেলার বিভিন্ন জলাশয় থেকে মাছ আসে এই বাজারের আড়তে। ট্যাংরা, পুঁটি, কই, শিং, রুই, কাতলা, বোয়াল সহ বিভিন্ন দেশি মাছ পাওয়া যায় এখানে। দফায় দফায় বন্যা হয়, এবার মাছের সরবরাহ বেশি এবং দিন দিন তা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি দামও রয়েছে নাগালের মধ্যে। বন্যার কারণে আপনার মাছের একটু রেটও কম, তারপরে আপনার দাম কম পাচ্ছে পাটিরা। এখান থেকে ছিগড়ে মাছ আসে, সারেকান্দি মাছ আসে, রাজশাহীর মাছ, তারপর বোনার বলার মাছ, সব রঙের মাছই আসে বাজার। জেলা সহ বিভিন্ন স্থান থেকে মাছ কিনতে আসেন খুচরা ব্যবসায়ীর পাশাপাশি পাইকাররাও। মাছ কিনে বেশ লাভবান তারা। চাষি বাজার, পাইকারি বাজার থেকে মাছ কিনি, ক্যান্টনমেন্ট বাজারে বিক্রি করি। এতে দেখা যাচ্ছে 400-500-1000 টাকা কামাই হয় প্রতিদিন। থেকে মাছ কিনে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করি। এই পাইকারি মাছের বাজারে পুঁটি 70 থেকে 80 টাকা, ট্যাংরা, শিং ও কই 300 থেকে 400 টাকা, আর আকৃতি ভেদে রুই, মৃগেল, কাতলা 150 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। আবারও তীব্র বায়ু দূষণের কবলে ভারতের রাজধানী নয়াদিল্লি। করোনার সঙ্গে বায়ু দূষণ সঙ্গী হয় নাকাল নগরবাসীর জীবন। বিশেষ করে ফুসফুসের সমস্যায় ভোগা বয়স্কদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুস্থ থাকতে শিশু ও বয়স্কদের ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকদের। নয়াদিল্লির এই ছবি দেখে বোঝার উপায় নেই এখন সকাল না বিকেল। শীত না এলেও এ যেন কুয়াশায় ঢেকে দিয়েছে রাজধানীকে। নয়াদিল্লি জুড়ে আবারও তীব্র বায়ু দূষণেই এই ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। বায়ুমান যেখানে 50-এর নিচে থাকলে স্বাভাবিক ধরা হয়, সেখানে সোমবার নগরীর বায়ুমান ছিল 264, যা অত্যন্ত অস্বাস্থ্যকর। বিষাক্ত দূষণের কারণে নগরবাসীর জন্য শ্বাস নেওয়াও কষ্টসাধ্য হয়ে উঠেছে। করোনার এই সময়ে বায়ু দূষণ দুর্ভোগের মাত্রা আরও বাড়াবে বলে আশঙ্কা স্থানীয়দের। সামনের দিনগুলোতে দূষণের মাত্রা আরও বাড়তে পারে। বয়স্কদের, বিশেষ করে যাদের ফুসফুসের সমস্যা রয়েছে, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। করোনা নিয়ন্ত্রণে আরোপিত লকডাউনের কারণে কিছুদিন বায়ুমানের উন্নতি হলেও পার্শ্ববর্তী রাজ্য পাঞ্জাব ও হরিয়ানায় খড়কুটো পুরানোয় আবারও দূষণের নগরীতে পরিণত হয়েছে নয়াদিল্লি। অক্টোবরের এই সময়টাতে কৃষকের খড়কুটো পুরানোয় বিষাক্ত দূষণের নগরীতে পরিণত হয় নয়াদিল্লি। গত বছরও তীব্র বায়ু দূষণের কবলে পড়ে শহরটি। ওমর ইনান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জেনে দিচ্ছি আরেকবার। রাজধানীর পাইকারি বাজারে আলু নেই, ব্যবসায়ীদের অজুহাত জরিমানা এড়াতেই বিক্রি বন্ধ, ঢাকার বাইরে চড়া দাম।
11 দফা দাবিতে চলছে নৌযান শ্রমিক ফেডারেশনের কর্মবিরতি, পণ্য খালাস বন্ধ, স্বাভাবিক যাত্রীবাহী যান। এবং আর একদিন পরেই শারদীয় দুর্গাপূজা শুরু, বোধনের জন্য শেষ মুহূর্তে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা, স্বাস্থ্যবিধি মেনেই সামিল হতে হবে উৎসবে। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।